হ্যালো স্টুডেন্টস, তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই। আজকে আমরা লাইফ সায়েন্সে দেখো এবিটিএ টেস্ট পেপার থেকে পেজ নাম্বার 245 245 পাতায় লাইফ সায়েন্সের যে সেটটা দেওয়া হয়েছে সেই সেটের বিভাগ ক, খ, গ এবং ঘ সমস্ত বিভাগের আনসার দেখে নেব। তোমরা জানো আমরা ফিজিক্যাল সায়েন্স এবং লাইফ সায়েন্সে যে সমস্ত সেটগুলো প্রোভাইড করেছি প্রত্যেকটা ক্ষেত্রেই সমস্ত বিভাগের আনসারগুলো প্রোভাইড করা হয়ে গেছে। ম্যাম তোমাদের বেঙ্গলি যে সমস্ত সেটগুলো প্রোভাইড করেন সেখানেও কিন্তু সম্পূর্ণ সেটের আনসার প্রোভাইড করা হয়। যারা যারা চ্যানেলে নতুন এসেছো তারা কিন্তু অবশ্যই প্রথমত চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং যে ক্লাসগুলো হয়ে গেছে সেগুলো দেখার জন্য তোমরা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশানে যাবে, সেখানে এবিটি এর তোমরা প্লেলিস্ট পেয়ে যাবে। সেই প্লেলিস্টের মধ্যে যে সমস্ত ক্লাসগুলো হয়ে গেছে বেঙ্গলির পেজ নাম্বার মোস্ট প্রবাবলি 159, ফিজিক্যাল সায়েন্সের ক্ষেত্রে 290 পাতা পর্যন্ত হয়ে গেছে, সবগুলো পুরো সেটের আনসার সমস্ত বিভাগের আনসার করে দেওয়া হয়েছে। সেই প্লেলিস্ট থেকে পুরনো ক্লাসগুলো তোমরা অবশ্যই দেখে নিও। তাহলে চলো আমরা লাইফ সায়েন্সের সেটটা কমপ্লিট করি। প্রথমে আমাদের দেখো আমরা চলে যাব এমসিকিউ প্রশ্ন। এমসিকিউর ক্ষেত্রে প্রথম প্রশ্ন বলছে সঠিক জোটটি নির্বাচন করো। সূর্য শিশির এক্ষেত্রে রাসায়নিক পদার্থের প্রভাবে চলন দেখা যায়, তার মানে এটা হচ্ছে এক ধরনের কেমোন্যাস্টিক চলন। এরপরে 1.2 বলছে মহিলাদের ক্ষেত্রে ফলিকল স্টিমুলেটিং হরমোন ডিম্বাশয়ের গ্রাফিয়ান ফলিকল থেকে যে হরমোন ক্ষরণ উদ্দীপনা যোগায়, উদ্দীপনা হবে এটা। তাহলে গ্রাফিয়ান ফলিকল থেকে বেরোয় কোনটা? ইস্ট্রোজেন হরমোন, তার মানে অপশান সি। র্যানভিয়ারের পর্ব মেডুলেটেড অ্যাকশনের মানে মেডুলেটেড স্নায়ুর অ্যাকশনে দেখা যায়। 1.4 কোন বলছে উদ্ভিদের দেহে যে কোষটি মিওসিস পদ্ধতিতে বিভাজিত হয় সেটা হচ্ছে রেণুমাতৃক কোষ, অপশান এ। 1.5 যে জোটটি সঠিক নয় তা হচ্ছে দেখো প্লাজমোডিয়াম, সেটা বহু বিভাজন ঘটে, আর পুনরুৎপাদনটা কিন্তু প্ল্যানেরিয়ার মধ্যে ঘটে, প্লাজমোডিয়ামের নয়, তার মানে অপশান সি এটা কিন্তু সঠিক নয়। 1.6 বলছে কোনো একটি জীবের দেহকোষে ক্রোমোজোম সংখ্যা, দেহকোষ মানে 2n যদি 64 হয়, জনন এখানে কিন্তু গ্যামেটের কথা বলছে না, জনন মাতৃকোষের কথা বলছে, সেটাও কিন্তু 2n, তাহলে সেটাও কত হবে? সেটাও 64 হবে। পিতা তার পুত্রকে কোন প্রকার ক্রোমোজোম বিন্যাসযুক্ত গ্যামেট প্রদান করে? যদি আচ্ছা এখানে কি বলেছে পিতা আর তার পুত্রকে, তাহলে পুত্রকে কি দেবে? পুত্র মানে সেক্ষেত্রে কি হবে? পুত্র মানে সেক্ষেত্রে 44a প্লাস XY এটা হবে যেহেতু পুত্র। তাহলে মহিলাদের ক্ষেত্রে গ্যামেট মানে 22a প্লাস XY। মহিলা যারা তারা হোমোগ্যামেটিক হয়, তারা শুধুমাত্র এক ধরনের ক্রোমোজোম যুক্ত মানে এক্স যুক্তই কিন্তু গ্যামেট দিতে পারে। এবার পুরুষ যখন 22a, পুরুষের ক্ষেত্রে কী থাকে? 22a প্লাস এক্সও থাকে, তাই না? 22a প্লাস এক্সও থাকে, আবার 22a প্লাস ওয়াইও থাকে। যখন 22a প্লাস ওয়াই দেবে তখনই কিন্তু দেখো 22 22 44a আর এক্স আর ওয়াই, মানে সেটা পুত্র হয়ে যাবে। আর পুরুষ যদি এই ক্রোমোজোমটা দেয় তখন এই পুরুষের এক্স এবং মহিলাদের এক্স, তাহলে দুটো এক্স, তখন কিন্তু কন্যা সন্তান হবে। তাহলে তোমরা বুঝতে পারলে এখানে যখন কন্যা সন্তান হবে তখন ছেলেরা বা পিতারা 22a প্লাস এক্স দেবে। এখানে যেহেতু বলেছে পুত্র তাহলে সেক্ষেত্রে 22a প্লাস ওয়াই দেবে। 1.8 যদি কন্যা বর্ণান্ধ হয় তাহলে কন্যা আক্রান্ত হয় সবসময় যদি বাবা সেই রোগে আক্রান্ত হয়, সেটা যে কোনো রোগ হোক না কেন, তাহলে সেক্ষেত্রে মানে বংশগত রোগ, তাহলে এক্ষেত্রে অবশ্যই বাবা বর্ণান্ধ এবং মা বাহক হবে, অপশান ডি। কেমন? শুধু যদি বাবা বর্ণান্ধ হয় তাহলে মা যদি স্বাভাবিক হয় তখন কিন্তু কন্যারা বর্ণান্ধ নাও হতে পারে, মানে তার জন্য বাবা বর্ণান্ধ হওয়ার পাশাপাশি মাকে বাহকও হতে হবে। তোমরা চেকার বোর্ডের সাহায্যে অবশ্যই করে দেখবে, আমি যে সমস্ত সেটগুলো অলরেডি করেছি সেখানেও কিন্তু চেকার বোর্ডের সাহায্যে তোমাদের এক্সপ্লেন করেছি। নিচে যে দুটি জিনোটাইপ গিনিপিগের কালো এবং মসৃণ, কালো মানে কি? কালো মানে সেক্ষেত্রে অবশ্যই একটা তোমাকে ক্যাপিটাল বি থাকতেই হবে, একটা ক্যাপিটাল বি থাকতে হবে, একটা স্মল বি বা ক্যাপিটাল বি থাকতেই পারে। মসৃণ বলেছে, মসৃণ মানে সেখানে ক্যাপিটাল আর থাকবে না, দুটোই কিন্তু স্মল আর হবে। এবার এখানে হয় দুটোই ক্যাপিটাল বি বসবে বা একটা ক্যাপিটাল বির সঙ্গে একটা স্মল বি বসবে, আর এই দুটোই স্মলার হবে যেহেতু মসৃণ বলেছে। এবার সেই কম্বিনেশনটা আমরা কোথায় পাচ্ছি? অপশান বিতে পাচ্ছি, তার মানে অপশান বিটাই হয়ে যাবে আমার রাইট আনসার। 1.10 মিলার এবং উরের বর্ণিত তপ্ত লঘু তরল মানে হট ডাইলুট স্যুপ, এখানে কোন যৌগটা থাকে? অ্যামাইনো অ্যাসিড থাকে। 1.11 বলছে মৌমাছির নৃত্যের মাধ্যমে বার্তা বিনিময় কোন অভিযোজন? এটা হচ্ছে আচরণগত অভিযোজন। 1.12 শুধুমাত্র অক্সিজেনবিহীন রক্ত পরিবহনকারী হৃৎপিণ্ড রয়েছে মাছের ক্ষেত্রে দূষিত রক্ত পরিবাহিত হয়, তার হৃৎপিণ্ড হচ্ছে একচক্রী, এই পয়েন্টগুলো মনে রাখবে। এবং সেই হৃৎপিণ্ডকে বলা হয় ভেনাস হৃৎপিণ্ড। কেন ভেনাস হৃৎপিণ্ড বলা হয়? যেহেতু সবসময় মাছের হৃৎপিণ্ডে দূষিত রক্ত মানে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত বা অক্সিজেনবিহীন রক্ত সবসময় পরিবাহিত হয়।
এরপরে অ্যাসিড বৃষ্টিতে কী থাকে, নাইট্রিক অ্যাসিডও থাকে, সালফিউরিক অ্যাসিডও থাকে। 1.14 প্রাণী ও বাসস্থানে যে জোটটি সঠিক নয়, দেখো তুষারচিতা দাচিগ্রাম দিয়েছে, এটা কিন্তু সঠিক নয়। লাস্টে এমসিকিউ, পপুলেশন ধারণ ক্ষমতা পৌঁছালে, সেটা কিন্তু কোনোটাই নয়, অপশানটা কিন্তু ভুল দেওয়া হয়েছে। এরপরে আমরা বিভাগ ক্ষয়ের যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে সেগুলো করে নেব। প্রথমে বলছে যে একজন শিক্ষার্থী প্রশ্নের উত্তর দেওয়ার সময় তার ডান হাতটা তুললো। ডান হাত তুললো মানে শরীরে যেটা দেহ যেটা অক্ষ, মাঝ বরাবর যেটা অক্ষ, মেরুদণ্ড ভাবতে পারো বা বুকের সামনে মাঝ বরাবর ভাবতে পারো, সেখান থেকে দূরে সরে যাচ্ছে, হাতটা তুলছে। দূরে সরে যাওয়ার জন্য সেক্ষেত্রে আমাদের যে পেশিটা সাহায্য করে সেটা হচ্ছে ডেলটয়েড পেশি। 1.2 স্টেম বডি ও ইন্টারজেনাল তন্তু অ্যানাফেজ দশায় হয়। 2.3 বলছে তা মাতা তার পুত্র এবং কন্যা সন্তান উভয়কেই, আমরা এখনই আলোচনা করলাম যে মাতা শুধুমাত্র এক্স যুক্ত ক্রোমোজোম 22A+X এই গ্যামেট দিতে পারে। শব্দ দূষণের ফলে কানের কোন অংশ ক্ষতি হয়, কানের অন্তঃকর্ণের মধ্যে, দেখো আমি লিখে দিয়েছি নিচে, অন্তঃকর্ণের অর্গ্যান অফ কর্টি এই অংশটা সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়। 2.5 ফাইলোক্ল্যাড, এটা ক্যাকটাসে দেখা যায়। পশ্চিমবঙ্গের কোথায়, কোন ন্যাশনাল পার্কে রেড পান্ডা সংরক্ষণ করা হয়, লিখবে সিঙ্গালীলা ন্যাশনাল পার্ক। এরপর 2.7 আমরা এবার সত্য মিথ্যা যেগুলো দেওয়া হয়েছে সেগুলো দেখে নেব। প্রথমে বলছে চোখের কোরোইড স্তর মেলানিনের প্রভাবে কালো রং হয়, এটাও ঠিক দেওয়া হয়েছে। হেটেরোক্রোমাটিন কিন্তু সক্রিয় জিন পরিবহন করে না। হেটেরো যেটা ক্রোমাটিন সেটা জেনেটিক্যালি ইনঅ্যাক্টিভ হয়, নিষ্ক্রিয় প্রকৃতির হয়। ইউক্রোমাটিন যেটা সেটাতে সক্রিয় জিন বহন করে, কেমন, এবং সেখানে কিন্তু ক্রসিং ওভারও ঘটে। তাহলে ইউক্রোমাটিনটা ঠিক আছে, হেটেরোক্রোমাটিন কিন্তু সক্রিয় জিন হবে না, তার মানে 2.8টা ভুল। 2.9 বলছে দেখো দুটোই স্মল টি, দুটোই যদি স্মল টি হয় তাহলে হোমোজাইগাস। হোমোজাইগাস মানে কি, দুটোই একই ধরনের অ্যালেল থাকবে, দুটোই হয় ক্যাপিটাল বা দুটোই স্মল, এখানে দুটোই স্মল, তার মানে এটা হোমোজাইগাস, ঠিক আছে। ল্যামার্কের মধ্যে জীব তার প্রয়োজন অনুযায়ী নির্দিষ্ট বৈশিষ্ট্য বংশানুক্রমিক দৈহিক বৈশিষ্ট্য অর্জন করতে পারে, এটা অবশ্যই ঠিক। অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ, এটা ল্যামার্কেরই মতবাদ, তার মানে 2.10 ঠিক। 2.11 ডিডিটি হলো ক্লোরিনযুক্ত কীটনাশক যা জীব বিবর্ধন মানে বায়ো ম্যাগনিফিকেশন ঘটায়, এটাও সত্য। হাইপোথ্যালামাসের যেটা নিউরোসেক্রেটরি কোষ, সেখান থেকে ভেসোপ্রেসিন মানে এডিএইচ অ্যান্টি ডাইউরেটিক হরমোন, তাকে ভেসোপ্রেসিন বলা হয়, এটা খরিত হয়, এটা দেওয়া হয়েছে ঠিক। স্তম্ভর ক্ষেত্রে দেখো ফার্নের শুক্রাণুর চলন সেটা হয়ে যাবে দেখো কেমোট্যাকটিক চলন, স্থান পরিবর্তন হয়, তাহলে এটা হচ্ছে রাসায়নিক পদার্থের প্রভাবে চলন। বায়ুপরাগী ফুল তোমরা জানো, সেক্ষেত্রে বর্ণও থাকে না, গন্ধও থাকে না, কেমন, যেমন ধান, এটা হচ্ছে বর্ণহীন বায়ুপরাগী ফুল। প্রচ্ছন্ন বৈশিষ্ট্য, মটর গাছের কুঞ্চিত বীজ, সেটা প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। হলুদ ও আদার স্বল্পপত্র, এটা হচ্ছে নিষ্ক্রিয় অঙ্গ। ব্রঙ্কাইটিস কাদের দেখা যায়, ব্রঙ্কাইটিস এটা দেখো ঝালাই কর্মী যারা, তাদের ক্ষেত্রে ব্রঙ্কাইটিস দেখা যায়। আর মাইক্রোটিউবুল, উদ্ভিদের ক্ষেত্রে বেমতন্তু কিন্তু মাইক্রোটিউবুলের সাহায্যে গঠিত হয়। প্রাণীদের ক্ষেত্রে যেমন সেন্ট্রোজোম বেমতন্তু গঠনে সাহায্য করে। 2.19 দেখে নাও, বিসদৃশ হচ্ছে নিজল দানা, তার কারণ বাদ বাকিগুলো তোমরা যদি দেখো, নিউরোলেমা, সোয়ান কোষ, র্যানভিয়ারের পর্ব, এগুলো সবগুলো অ্যাকশনের মধ্যে দেখা যায়। নিজল দানাগুলো দেখবে ডেন্ড্রনের মধ্যে দেখা যায়, কেমন, এরপরে বা কোষ দেহের মধ্যে দেখতে পাবে। 2.20 কোনটা দেখো, মানে তিনটে বিষয় একটা বিষয়ের অন্তর্গত। বোটানিক্যাল গার্ডেন বলো, সংরক্ষিত বন, জেএফএম, সব জীববৈচিত্র্য সংরক্ষণের সঙ্গে সম্পর্কিত। 2.21 কোন, মানে দেখো এখানে প্রশ্ন দুটো দেওয়া আছে, মানে বলেছে কোন দশায় উপচিতি ও অপচিতি, আচ্ছা না ঠিকই দিয়েছে, উপচিতি এবং অপচিতি বিপাকের হার সমান। যখন অন্তিম পরিণত দশা আসে, লাস্ট স্টেজ 60 বছরের পরে, তখন উপচিতি মানে গঠনমূলক এবং অপচিতি মানে ভাঙনমূলক বা ধ্বংসাত্মক যে বিপাক ক্রিয়া, দুটোই কিন্তু সমান হয়ে যায়। 2.22 ঘোড়ার যে জীবাশ্মের পেশক দাঁত লম্বা ক্রাউনযুক্ত এবং পশ্চাৎ পদে 3টি আঙুলের মাঝের আঙুল ছিল খুরযুক্ত, সেই জীবাশ্মের নাম অজু, সেটা ছিল মেরিচিপাস জীবাশ্মটার নাম, আর যুগটা ছিল মায়োসিন। অ্যালার্জেনের প্রভাবে হাঁপানি বা অ্যাজমা রোগ হয়। 2.24 আনসারটা নিচে আমি দেখিয়ে দিচ্ছি। মটর গাছের সুটি সংক্রান্ত প্রকট এবং প্রচ্ছন্ন বৈশিষ্ট্য দেখো এখানে নিচে, ফলের বর্ণ এবং ফুলের বর্ণ দেওয়া হয়েছে, কেমন, আচ্ছা ফলেরটা দেবে এবং ফলের আকার দেবে, ফুলের বর্ণটা দরকার নেই, আমি এখানে করতে গিয়ে যাই হোক উপরের অংশটা বাদ চলে গেছে। ফলের বর্ণ সবুজ হলুদ, আর ফলের যেটা আকার সেইটা তোমরা দেবে, কেমন। এরপরে 2.25 ডিসলেক্সিয়া রোগের কারণ হচ্ছে সীসা দূষণ,
লাস্টের প্রশ্ন 2.26, বীজহীন আঙুর সেটা পার্থেনোকার্পি, আর পুং বোলতা সেটা হচ্ছে অপুংজনি বা পার্থেনোজেনেসিস। 3 দাগের প্রশ্নগুলো সলভ করব। তোমাদের কাছে যাদের কাছে টেস্ট পেপার রয়েছে টেস্ট পেপার বের করো এবং 3.1 প্রশ্ন আমি তোমাদের বলেও দিচ্ছি, কিছু কিছু প্রশ্ন পড়ে দিচ্ছি। দেখো যেমন এখানে দেওয়া হয়েছে প্রশ্নটা। প্রথম প্রশ্ন বলছে যে এখানে যদি গাঁদা গাছ একটা লম্বায় বড় হচ্ছে, মাথা দিকটা যদি একটু কেটে দেওয়া হয় তাহলে শাখা প্রশাখা তৈরি হয় কেন? তোমরা জানো যে কাণ্ডের অগ্রভাগ সেখানে ভাজক কলার মধ্যে কি থাকে? অক্সিন খরিত হয়। অগ্রস্থ ভাজক কলার মধ্যে অক্সিন থাকে, তার জন্য অগ্রমুকুলের বৃদ্ধিটা খুব বেশি হয় এবং কাক্ষিক মুকুল মানে আশেপাশে যেগুলো আছে সাইডে যেগুলো, সেগুলোর বৃদ্ধিটা কম হয়, মানে ব্যাহত থাকে। এবার তুমি যখন কাণ্ডের অগ্রভাগ আমি কি বললাম, কাণ্ডের একটা উদ্ভিদে যদি কাণ্ড হয়, ধরো এটা একটা কাণ্ড, ঠিক আছে, এখানে আমাদের শাখা প্রশাখা মানে এখানে শাখা প্রশাখা রয়েছে, নিয়ে এরকমভাবে আমার গাছটা রয়েছে, ঠিক আছে, গাছটা এরকম মানে বুশি কিন্তু ছিল না। এবার কাণ্ডের অগ্রভাগ যদি আমি কেটে দিচ্ছি, এটা কেটে বাদ দিয়ে দিচ্ছি, তখন কাণ্ডের অগ্রভাগটা আর লম্বা এরকমভাবে হতে পারবে না, লম্বা কিন্তু হতে পারবে না। তখন কি হবে? অগ্রভাগের বৃদ্ধি হবে না। তখন উদ্ভিদের মধ্যে আরেকটা হরমোন আছে সাইটোকাইনিন, যেটা কি করে পার্শ্বীয় মুকুল মানে এই সাইডে যে মুকুলগুলো রয়েছে সেই পার্শ্বীয় মুকুলগুলো বৃদ্ধি করবে এবং সেটাকে আরও বুশি করবে, শাখা প্রশাখা আরও বেরিয়ে যাবে এবং উদ্ভিদটা লম্বায় বড় না হয়ে সেটা বুশি বা ঝাড়যুক্ত হবে। 3.2 আমরা চলে যাব। এখানে বলছে যে কোনো গরম বস্তুতে হাত ঠেকলে সেটা সরিয়ে নেওয়া হয়। এটা স্নায়বিক শব্দচিত্র তোমরা পারবে। প্রথমে উদ্দীপক, তারপর গ্রাহক, অন্তর্বাহী স্নায়ু, স্নায়ুকেন্দ্র, বহির্বাহী স্নায়ু, কারক, তারপরে সাড়া প্রদান। 3.3 বিশ্রামরত একটা প্রাণী গমনে উদ্যত হলো। গমনে যে সমস্ত উদ্দেশ্য বা চালিকা শক্তি সেগুলো তোমরা লিখবে। এরপরে যেগুলো পারবে না বা একটু সমস্যামূলক সেগুলোই দেখাচ্ছি। 3.4 কৃষিকাজে এবং উদ্যানবিদ্যায় কৃত্রিম হরমোনের দুটো প্রয়োগ। টেক্সট বুকে তোমরা পেয়ে যাবে এই যে শাখা কলম তৈরিতে কোন কোন হরমোন কাজ করে। আইবিএ এবং এনএএ এই সমস্ত অক্সিন হরমোনগুলো কাজে দেয়। অপরিণত ফলের মোচন রোধ এটাও একটা দেবে 2,4-D এবং এনএএ এগুলো এই হরমোন স্প্রে করে আম, লেবু, নাশপাতি, পেয়ারা, আঙুর এগুলোর মানে অপরিণত ফলের মোচনটাকে রোধ করা যায়। এরপরে G0 দশা, সেই দশার উদাহরণ দিতে বলেছে। কোনো কোনো কোষ G1 দশায় যে নির্দিষ্ট বিন্দুতে কোষচক্র বন্ধ হয়ে যায় এবং কোনো বিপাকীয় ক্রিয়া হয় না, কোষটা নিষ্ক্রিয় অবস্থা মানে ইনঅ্যাক্টিভ অবস্থায়, কোষ বিভাজন করে না সেই সময়, সেই অবস্থায় থাকে, সেই দশাকে বলবো আমরা G0 দশা। এবং এই দশায় আমাদের স্নায়ুকোষ বা যকৃৎ কোষ বা স্তন্যপায়ী প্রাণীদের পরিণত আরবিসি লোহিত রক্তকণিকা থাকে এবং এদের তার জন্য কি হয়? কোষ বিভাজন কিন্তু ঘটে না। 3.6 বলছে একটি প্রচ্ছন্ন গুণ ফিনোটাইপে হেটেরোজাইগাস অবস্থায় প্রকাশিত হতে পারে না কেন? তার কারণে একজোড়া বিপরীত বৈশিষ্ট্যের জন্য দায়ী অ্যালিল উপস্থিত থাকলে হেটেরোজাইগাস অবস্থায় জীবের ফিনোটাইপে অ্যালিলের যে বৈশিষ্ট্যটি প্রকাশিত হয় সেটাই প্রকট বৈশিষ্ট্য, আর যেটা প্রকাশিত হতে পারে না সেটা হচ্ছে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। হেটেরোজাইগাস অবস্থায় কী হবে? হেটেরোজাইগাস মানে কি? হেটেরোজাইগাস মানে একটা ধরো ক্যাপিটাল টি একটা স্মল টি, তাহলে সেটা কী হবে? লম্বা মোটর গাছই হবে, যেহেতু ক্যাপিটাল টি লম্বা, এটা হচ্ছে প্রকট বৈশিষ্ট্য। তাহলে সেই অবস্থায় হেটেরোজাইগাস অবস্থায় কে প্রকাশিত হয়? সবসময় প্রকট বৈশিষ্ট্য প্রকাশিত হয়, প্রচ্ছন্ন বৈশিষ্ট্য কিন্তু প্রকাশিত হতে পারে না। তার জন্য বলা যেতে পারে যে একটি প্রচ্ছন্ন গুণ ফিনোটাইপে হেটেরোজাইগাস অবস্থায় প্রকাশিত হতে পারে না, কিন্তু হোমোজাইগাস অবস্থায় প্রকাশিত হতে পারে। 3.7 একজন স্বাভাবিক পুরুষ ও হিমোফিলিয়া রোগগ্রস্ত মহিলার সন্তানদের হিমোফিলিয়া হওয়ার সম্ভাবনা কীরূপ? এই প্রশ্নে যাব, তবে তার আগে তোমাদের জানাই যে আমরা তোমাদের জন্য একটা পেড হোয়াটসঅ্যাপ গ্রুপ ওপেন করেছি। সেখানে তোমরা তোমাদের এই এবিটি টেস্ট পেপার এবং তোমাদের পরশর টেস্ট পেপারটা আমাদের এখানে এখনও পর্যন্ত আসেনি, যখন আসবে সেটার সলিউশন আমরা শুরু করব। সেই পেড হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে তোমরা সমস্ত ফিজিক্যাল সায়েন্স এবং লাইফ সায়েন্সের এবিটি টেস্ট পেপার থেকে এবং পরশর টেস্ট পেপার থেকে তোমরা দুটো সাবজেক্ট ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্সের সমস্ত সেটের আনসারগুলো পিডিএফের আকারে সেই গ্রুপে পেয়ে যাবে। যে সমস্ত ক্লাসগুলো আমি প্রোভাইড করছি বা যে সমস্ত ক্লাস পিডিএফগুলো রেডি হয়ে গেছে, অনেকগুলো সেট আমরা কমপ্লিট করে ফেলেছি, সেই সমস্ত সলিউশানগুলো আমি পিডিএফের আকারে সেই পেড হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে পাঠিয়ে দিচ্ছি। যারা যারা এখনও পর্যন্ত যুক্ত হওনি, সময়টা অনেকটাই কম তোমাদের, তোমরা যারা যারা ইচ্ছুক আছো সেই পেড গ্রুপে যুক্ত হতে পারো। স্ক্রিনে দেখো আমি একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিয়েছি, সেখানে তোমরা যারা যারা যুক্ত হতে চাইছো সেটা জানাবে। সেটা জানালে তোমাদের আমি যে একটা ন্যূনতম ফি রেখেছি সেই ফিটা তোমরা পে করতে পারো। তার জন্য একটা আলাদা ফোনপে নম্বর আছে, সেই ফোনপে নাম্বার আমি বলে দেবো। তাহলে সেক্ষেত্রে তোমরা সেটা পে করে
সেই গ্রুপের মধ্যে যুক্ত হতে পারবে এবং যে সমস্ত সলিউশনগুলো হচ্ছে ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স, সেগুলোর পিডিএফ বা আনসারগুলো তোমরা পেয়ে যাবে। এরপরে এবং তার সঙ্গে ম্যাম যে সমস্ত সেটগুলো প্রোভাইড করছেন, যদিও সময় হয় পসিবল হয়, তাহলে ম্যামের যে সমস্ত বেঙ্গলির সেটগুলো প্রোভাইড করা হয়েছে সেগুলোর আনসারও সেখানে অ্যাটলিস্ট ছবি তুলে দেওয়ারও চেষ্টা করব। দেখো 3.7-এ আমরা আসছি। এখানে বলছে একজন স্বাভাবিক পুরুষ এবং হিমোফিলিয়া রোগগ্রস্ত মহিলা সন্তানদের হিমোফিলিয়া হওয়ার সম্ভাবনা। স্বাভাবিক যদি হয়, তাহলে স্বাভাবিক হলে আমরা সেটাকে ক্যাপিটাল এইচ ধরছি, ক্যাপিটাল এইচ, আর যদি আক্রান্ত হয় স্মল এইচ। এবার বলছে যেহেতু পুরুষটা স্বাভাবিক, পুরুষের মাথায় যদি স্মল এইচ থাকে তাহলে সেটা আক্রান্ত হয়ে যাবে। তার কারণ পুরুষের ক্ষেত্রে একটা এক্স ক্রোমোজোম, হিমোফিলিয়া এক্স ক্রোমোজোম বাহিত রোগ, তাহলে পুরুষের মাথায় যদি স্মল এইচ থাকে তাহলে আক্রান্ত, আর পুরুষের মাথায় যদি ক্যাপিটাল এইচ থাকে তাহলে পুরুষটা হচ্ছে স্বাভাবিক। তাহলে আমরা যেহেতু স্বাভাবিক পুরুষ বলেছে তাহলে এক্সের মাথায় ক্যাপিটাল এইচ দেবো। মাতা বলেছে হিমোফিলিয়া আক্রান্ত হলে মাতার ক্ষেত্রে রয়েছে কি দুটো এক্স ক্রোমোজোম, ভালো করে বোঝো, দুটোই যদি ক্যাপিটাল এইচ হয় তাহলে মাতাটা স্বাভাবিক হবে। মাতার মধ্যে একটাতে ক্যাপিটাল এইচ, একটাতে যদি স্মল এইচ হয় তাহলে মাতা স্বাভাবিক কিন্তু বাহক হবে, সোজা কথা বাহক হবে। কিন্তু মাতা বলেছে হিমোফিলিয়া রোগগ্রস্ত, মানে দুটোর মাথাতে কিন্তু স্মল এইচ হবে, এটা আমরা বুঝলাম। এবার আমাদের এখানে ক্রসটা ঘটাতে হবে স্বাভাবিক পিতার সঙ্গে হিমোফিলিক মাতা। গ্যামেটগুলো আমরা এখানে ভাগ করে নিয়েছি, গ্যামেট ভাগ করা এগুলো তোমরা জানো, অনেকগুলো সেটে আমরা এরকম প্রশ্ন পেয়েছি। এখানে এক্স এইচ একটা হয়ে গেল, এটা ওয়াই হয়ে গেল, এখান থেকে একটা ভাঙলাম, এটা একটা ভাঙলাম। এবার পুং গ্যামেট এখানে দেখিয়েছি, স্ত্রী গ্যামেট এখানে নিচে দেখানো হয়েছে, দেখানোর পর ক্রসগুলো ঘটাবে। এটা একদমই ইজি। এটার সঙ্গে এটা করো তাহলে এক্স ক্যাপিটাল এইচ এক্স স্মল এইচ, এটার সঙ্গে এটা করবে তাহলে এক্স স্মল এইচ ওয়াই। এটার সঙ্গে এটা করো, দেখো এক্স ক্যাপিটাল এইচ এক্সের মাথায় স্মল এইচ, এটার সঙ্গে এটা করো এক্স স্মল এইচ ওয়াই। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে এই দুটো কি প্রথমকার, দেখো আমি তোমাকে মার্ক করে দিচ্ছি, এই দুটো এক্স এটাও দুটো এক্স, মানে কন্যা তুমি বুঝলে, একটা বড় এইচ একটা ছোট এইচ মানে বাহক, এটাও তাই বাহক। পুত্রদের মধ্যে এখানে ছোট এইচ আছে তার মানে হিমোফিলিক পুত্র মানে আক্রান্ত, এটাও এইচ আছে স্মল এইচ মানে হিমোফিলিক পুত্র। কেমন? তাহলে এবার লিখে দেবে এক্ষেত্রে কন্যাটা স্বাভাবিক কিন্তু হিমোফিলিয়া জিন বহন করবে, আর পুত্ররা 100%, সকলেই মানে 100%, দুটোর মধ্যে দুটোই আক্রান্ত, তাহলে পুত্ররা সকলেই হিমোফিলিক হবে। 3.8 হিমোফিলিয়া, আচ্ছা, লুপ্তপ্রায় অঙ্গ জৈব ওই ব্যক্তিকে সমর্থন করে, এগুলো তোমরা পারবে, তোমরা এখানে উত্তরগুলো করে নিও, তার কারণ ক্লাসগুলো অনেক বড় হয়ে যায়, লেন্দি হয়ে যায়, সেক্ষেত্রে আমি চেষ্টা করছি যে সমস্ত সেটগুলো দেওয়া হয়েছে বাকি রয়েছে সেগুলো খুব তাড়াতাড়ি শেষ করার। সবগুলো এক্সপ্লেন করতে গেলে সেখানে কিন্তু ক্লাসটা অনেকটা লেন্দি হয়ে যাবে। 3.9 নাইট্রিফাইং ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়ার কাজের পার্থক্য তোমরা দেবে। দুটো যদি পার্থক্য লিখতে চাও, দুটো পার্থক্য লিখতে চাইলে এই পার্থক্যটা তোমরা দেবে এবং এখানে পর্যায়টা তোমরা দেবে, কেমন? আর তিনটে লিখলে এই পয়েন্টটা দেবে, লাস্টের পয়েন্টটা নাও লিখতে পারো। এরপরে 3.10 ইউট্রোফিকেশন জলজ প্রাণীর মৃত্যু ঘটায়। ইউট্রোফিকেশন ঘটলে জলের বর্ণ সবুজাভ বা লালাভ হয়, কটু গন্ধযুক্ত হয়, অ্যালগাল ব্লুম ঘটে। অ্যালগাল ব্লুম মানে প্রচুর শৈবালের জন্ম হয়, তারপর সেই শৈবাল যখন মরে যায় তখন সেই জলে অক্সিজেনের পরিমাণ কমে যায়, তাই না? অক্সিজেন সরবরাহ কমে যায়, দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ কমে যায়, তখন জলজ প্রাণীগুলো অক্সিজেনের অভাবে মারা যায়। অনেক শৈবাল আছে যেগুলো ক্ষতিকারক টক্সিন পদার্থ মানে বিষাক্ত পদার্থ বের করে শরীর থেকে, সেই বিষাক্ত টক্সিনগুলো জলজ প্রাণীর শরীরে ঢুকে জলজ প্রাণীর মৃত্যু পর্যন্ত ঘটাতে পারে। এটাই তোমাদের ব্যাখ্যা করতে হবে। এরপরে কোষ বিভাজনের পূর্বে ইন্টারফেজ কেন দরকার? ইন্টারফেজে অনেক প্রোটিন উৎসেচক, আরএনএ, এটিপি এগুলো সংশ্লেষিত হয়, ডিএনএর পরিমাণটা ডাবল হয়, 2C থেকে 4C হয়, তাই না? এবং কোষটা বিভাজনের জন্য পুরোপুরি প্রিপেয়ার হয়, তার জন্যই কিন্তু ইন্টারফেজকে প্রস্তুতি দশাও বলা হয়, এবং কোষ বিভাজনের পূর্বে ইন্টারফেজটা অবশ্যই দরকার। নেক্সট, পাহাড়ি অঞ্চলে গয়টার কেন হয়? তার কারণ সেখানে মাটিতে আয়োডিন কম থাকে, তার জন্য তাদের থাইরক্সিন হরমোন মানে উৎপাদন কম হয়। থাইরক্সিন উৎপাদন যদি কম হয়, থাইরক্সিন সংশ্লেষ যদি ব্যাহত হয়, থাইরয়েড গ্রন্থির কিন্তু অস্বাভাবিক বৃদ্ধি ঘটবে, থাইরয়েড গ্রন্থি বেড়ে যাবে, তখন গলগণ্ড বা গয়টার রোগ হবে। 3.13 বয়ঃসন্ধি দশার অপর নাম মুখ্য বৃদ্ধিকাল। তার কারণ এখানে মানুষের কোষ বিভাজনের হার খুব বেশি হয়, কোষের আকার বেড়ে যায়, আয়তন বাড়ে, শুষ্ক ওজন, যেহেতু উপজিতিমূলক বিপাক খুব বেশি হয়, শুষ্ক ওজনের দ্রুত কিন্তু বৃদ্ধি ঘটে। এই দশায় বিভাজনের মাধ্যমে কোষের জ্যামিতিক হারে কিন্তু বৃদ্ধি ঘটে, এই কারণে একে কি বলা হয়? মুখ্য বৃদ্ধিকাল।
উটের জল নিরোধনে বৃক্ক কীভাবে সাহায্য করে? হেনলি লুপ থাকে, হেনলি লুপটা জলের পুনঃশোষণে সাহায্য করে, জলের সংরক্ষণ ঘটায়, খুব কম পরিমাণে মূত্র তৈরি করে, এরকমভাবে জলের সংরক্ষণ ঘটায়। আর নেফ্রনের মধ্যে এখানেও তোমরা লিখবে গ্লোমেরুলাসের পরিশুদ্ধকরণের হার কম হয়। 2.15 সঠিক পর্যায়ে তোমরা এখানে জানো যে জীবের অত্যধিক সংখ্যা বৃদ্ধি, তারপর জীবন সংগ্রাম, ভেদ বা প্রকরণ, তারপর যোগ্যতম বর্তন, প্রাকৃতিক নির্বাচন, লাস্টে প্রজাতির সৃষ্টি। 3.16 নাইট্রোজেন ঘাটতি সার ব্যবহারের ফলে, নাইট্রোজেন ঘাটতি সার মানে নাইট্রোজেনের চাহিদাটাকে পূরণ করার জন্য জমিতে আমরা যে সারগুলো ব্যবহার করি নাইট্রোজেন যুক্ত সার, সেগুলো যদি খুব বেশি পরিমাণে ব্যবহার করা হয় তাহলে কী হবে? মাটির পিএইচ কমে যাবে, মাটি আম্লিক হবে, অজৈব লবণগুলোর পরিমাণ কমে যাবে, দ্রবণীয়তার পরিবর্তন ঘটবে, মানে অজৈব লবণগুলো দ্রবণীয়তার সলিবিলিটির চেঞ্জেস কিন্তু ঘটবে, জীবাণুগুলো মাটির যেগুলো উপকারী জীবাণু কেঁচো টেচো হ্যান ত্যান এই সমস্ত মৃত্যু ঘটবে, জৈব বস্তুর পচনও কমে যায়, এগুলো পারবে। ক্যান্সার উপসর্গ টেক্সট বুক থেকে দেখে নিও। এরপরে আমরা বিভাগ ঘয়ের প্রশ্নগুলো দেখে নেব। এখানে প্রথম যে 4.1 বা 4.1-এর অথবা এখানে অক্ষিগোলক এবং মেটাফেজ দশা যে ছবি দেওয়া হয়েছে অলরেডি আমরা অনেকবার দেখিয়েছি, এই দুটো তোমাদের মাধ্যমিক পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট, অ্যানাফেজ দশাটাও ভীষণ ইম্পর্টেন্ট, এগুলো তোমরা ভালো মতোভাবে প্র্যাকটিস করে নেবে। 4.2 বলছে মানব বিকাশের বিভিন্ন দশায়, আচ্ছা বার্ধক্য দশায় এই যে বলছে হাড়ের গঠন, চুল, এগুলোর কী কী পরিবর্তন হয়। হাড়ের গঠন কী হয়? হাড়গুলো অবক্ষয় হয়, মানে ক্ষয় হতে থাকে, হাড় ভঙ্গুর হয়, অস্থিসন্ধির ক্ষয়, এগুলো পারবে। চুলের মধ্যে মেলানিন কমে যায়, চুল সাদা হয়ে যায়, ফুসফুসের কার্যক্ষমতা কমে যায়, বায়ুধারণ ক্ষমতা কমে যায়, মানে ক্যাপাসিটি কমে যায়, লাংসের ক্যাপাসিটি কমে যায়, বায়ুধারণ ক্ষমতা কমে যায়। কোনো জীবের জন্য প্রজনন গুরুত্বপূর্ণ কেন? জননের প্রয়োজনীয়তা তোমরা লিখতে পারবে। মিওসিস বৈশিষ্ট্যগত হবে মাইটোসিস থেকে পৃথক, সেটাও তোমরা পারবে। 4.3 শঙ্কর কালো আমসৃণ লোমযুক্ত গিনিপিগের মধ্যে এফান জন্য মানে এদের মধ্যে তুমি যদি দুটোই শঙ্কর কালো আমসৃণ নাও, মানে এইটার সঙ্গে আর একটা তুমি নিয়েছো ক্যাপিটাল বি স্মল বি ক্যাপিটাল আর স্মল আর নিয়ে যদি সংকরণ ঘটা তাহলে কী ঘটবে? এটা টেক্সট বুকে দেওয়া হয়েছে, একবারে তোমাদের চেকার বোর্ড দেখাতে হবে এবং সূত্রটা যেহেতু লিখতে বলেছে প্রাপ্ত ফলাফল থেকে স্বাধীন বিন্যাসের সূত্র, এটা তোমরা লিখবে। নেক্সট এখানে বলছে জিনোটাইপ ফিনোটাইপের কারণ, ফিনোটাইপ হলো জিনোটাইপের ফলাফল, এটা আমি এখানে লিখে দিয়েছি, দেখো তোমরা কারণটা লিখবে। জিনোটাইপ মানে হচ্ছে বাহ্যিক জিনগত সমাহারের জন্য যে বৈশিষ্ট্য সেটা জিনোটাইপ, এবং ফিনোটাইপ হচ্ছে বাহ্যিক বৈশিষ্ট্য, তাই না? উদাহরণ যেরকমভাবে দেওয়া হয়েছে উদাহরণগুলো তোমরা দেবে। নেক্সট আমরা চলে যাব 4.3। 4.3-তে আমাদের প্রশ্ন, এখানে 4.3 তোমাদের কিন্তু লেখা হয়নি, কেমন টেক্সট মানে তোমাদের এবিটি যে টেস্ট পেপার 4.3 অথবা, আচ্ছা হ্যাঁ অথবা দিয়েছে, অথবাতে বলছে একজন পুরুষ ও একজন স্ত্রী, পুরুষটা স্বাভাবিক, স্ত্রীটা হচ্ছে থ্যালাসেমিয়া বাহক, বিবাহ হলে কিভাবে তাদের মানে সন্তানদের মধ্যে রোগের সঞ্চারণ ঘটে সেটা ক্রসের মাধ্যমে দেখাতে হবে। এবার যেহেতু এখানে থ্যালাসেমিয়া বলেছে, থ্যালাসেমিয়ার ক্ষেত্রে আলফা থ্যাল বা থ্যাল এরকমভাবে লিখতে পারো, বা শুধু ক্যাপিটাল টি লিখতে পারো, স্মল টি দিয়ে ডিনোট করতে পারো, কেমন? ক্যাপিটাল টি হচ্ছে স্বাভাবিক মানে প্রকট জিন, আর থ্যালাসেমিয়া প্রচ্ছন্ন জিন ঘটিত রোগ, সেটা হচ্ছে অটোজনবাহিত রোগ, সেটাকে স্মল টি ধরলে, কেমন? স্বাভাবিক পুরুষ বলেছে, স্বাভাবিক পুরুষ মানে সেখানে দুটোই ক্যাপিটাল টি, আর বাহক মাতা মানে একটা ক্যাপিটাল একটা স্মল, সেটা আমরা লিখলাম। এবার পিতার ক্ষেত্রে গ্যামেট এই দুটো, মাতার ক্ষেত্রে গ্যামেট এই দুটো, ক্রসটা তোমরা করবে, কেমন? ক্রস করে তোমাদের ফলাফল বিশ্লেষণ করতে হবে। ক্যাপিটাল টি হয়ে গেল ক্যাপিটাল টি, ক্যাপিটাল সঙ্গে ক্যাপিটাল টি, এটাও দুটো ক্যাপিটাল টি, ক্যাপিটাল আর স্মল হয়ে গেল এখানে ক্যাপিটাল স্মল, এখানে ক্যাপিটালের সঙ্গে স্মল হয়ে গেল ক্যাপিটাল স্মল। এবার যেহেতু থ্যালাসেমিয়া এটা অটোজম ঘটিত রোগ, এক্স ক্রোমোজোম ঘটিত নয়, তাহলে তুমি কোনটা পুত্র কোনটা কন্যা সেটা বলতে পারবে না। প্রত্যেক ক্ষেত্রে প্রথমটাতে যেমন যেমন লিখেছি আমি স্বাভাবিক পুত্র বা কন্যা, সব ক্ষেত্রে পুত্র বা কন্যা এরকমভাবে লিখতে হবে। তাহলে আমরা চারটে ফলাফল পাচ্ছি, চারটার মধ্যে দুটো দেখো স্বাভাবিক, তাহলে 50% পুত্র বা কন্যা, পুত্রও লিখতে পারবে না কন্যাও লিখতে পারবে না, তাহলে কি লিখতে হবে? পুত্র বা কন্যা স্বাভাবিক। আর নিচের দুটো দেখো 50 মানে এরা হচ্ছে বাহক, তাহলে 50% পুত্র বা কন্যা বাহক হবে, এই অ্যান্সারটাই তোমরা লিখবে। নেক্সট এখানে আরও একটা প্রশ্ন দিয়েছিল যে মানুষের লিঙ্গ নির্ধারণ পদ্ধতিকে হেটেরোগ্যামেটিক মেল পদ্ধতি বলা হয় কেন? তার কারণ এখানে মহিলাদের ক্ষেত্রে কি হয়, মহিলাদের ক্ষেত্রে তোমরা জানো যে দুটোই হচ্ছে এক্স ক্রোমোজোম, তাই না? মহিলাদের ক্ষেত্রে দুটোই এক্স ক্রোমোজোম, পুরুষদের ক্ষেত্রে হচ্ছে একটা এক্স ক্রোমোজোম একটা ওয়াই ক্রোমোজোম, তাই না? তাহলে এই পদ্ধতি লিঙ্গ নির্ধারণ পদ্ধতি
পুরুষদের ক্ষেত্রে যেহেতু দুটো গ্যামেট তৈরি করে, একটা এক্স ঘটিত একটা ওয়াই ঘটিত, তাহলে পুরুষের উপরে কিন্তু ডিপেন্ড করে সেটাই সেই সন্তান ছেলে হবে না মেয়ে হবে। পুরুষ যদি ওয়াই দেয় তাহলে সেটা পুত্র হবে, পুরুষ যদি এক্স দেয় তাহলে সেই সন্তানটা কন্যা সন্তান হবে। তাহলে পুরুষদের ক্ষেত্রে যেহেতু দুই ধরনের গ্যামেট উৎপন্ন হয়, তার জন্য মানুষের লিঙ্গ নির্ধারণ পদ্ধতিকেই হেটেরোগ্যামেটিক মেল বলা হয়। এরকম অনেক সময় প্রশ্ন আসে যে পুরুষদের হেটেরোগ্যামেটিক বলা হয় কেন, বা মহিলাদের হোমোগ্যামেটিক বলা হয় কেন। এইগুলো অলরেডি পেয়েছি। মহিলাদের মানে একই ধরনের গ্যামেট, তার জন্য হোমোগ্যামেটিক। পুরুষদের ক্ষেত্রে আলাদা আলাদা গ্যামেট এক্স ওয়াই, তার জন্য হেটেরোগ্যামেটিক বলা হয়। এগুলো পেয়ে গেছি, এগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন। যারা আগের সেটগুলো দেখোনি অবশ্যই দেখে নিও। যারা যারা ইন্টারেস্টেড আছো, পেড গ্রুপে যুক্ত হতে চাইছো, অবশ্যই দেরি না করে তোমরা যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া হয়েছে সেখানে যোগাযোগ করো। ন্যূনতম ফি রাখা হয়েছে, যেহেতু তোমাদের দেখো অলরেডি অনেক দিন আগে স্টার্ট করে দিয়েছি। প্রায় 1.5-2 মাস ধরে তোমরা সমস্ত রকম গাইডেন্স পাবে, টেস্ট পেপারে সলিউশনগুলো পাবে। সেক্ষেত্রে যে ফিটা রাখা হয়েছে অনেকটাই কম ফি রাখা হয়েছে, সেটা পে করে তোমরা সেই গ্রুপে যুক্ত হতে পারো। তাহলে তোমাদের প্রিপারেশনটা ভালো মতোভাবে এগিয়ে যাবে। এরপরে অভিসারী অপসারী অভিব্যক্তি পরস্পর বিপরীতধর্মী। প্রথমে অপসারী বিবর্তন কি তার উদাহরণ দেবে, অভিসারী বিবর্তন কি তার উদাহরণ দেবে, নিয়ে এরা কেন পরস্পর বিপরীতধর্মী সেটা ব্যাখ্যা করবে। এটা আশা করি তোমরা পারবে। কেমন, আমি কিভাবে লিখতে হবে সেটা বলে দিলাম। উদাহরণ দেবে, মানে প্রথমে কারণ মানে ব্যাখ্যাগুলো করবে, অভিসারী অপসারী নিয়ে এরা বিপরীত, সেটা তোমরা লিখে দেবে। মিলার আর ওরের পরীক্ষায় গ্যাসের মিশ্রণ, এখানে দেখতে পাচ্ছ 2:2:1:1। জলীয় বাষ্প যদি ধরি তাহলে সেটা ধরে হচ্ছে 2:2:1:1। অনেকের বইয়ে লেখা থাকে যে স্যার আমাদের বইয়ে তো 2:1:2 আছে, তাহলে আমরা কি করব? তোমরা সেটাই লিখবে, ঠিক আছে? তোমাদের বইও ঠিক আছে, আমি যেটা লিখেছি সেটাও ঠিক আছে। তোমরা খেয়াল করবে সেটা হচ্ছে মিথেন 2 ভাগ, কেমন, অ্যামোনিয়া সেটাও 2 ভাগ, হাইড্রোজেনটা 1 ভাগ। এবার তুমি যদি লেখো মিথেন অনুপাত অ্যামোনিয়া অনুপাত হাইড্রোজেন, তখন লিখতে হবে 2:2:1। যদি তুমি লেখো মিথেন অনুপাত হাইড্রোজেন তারপরে তুমি অ্যামোনিয়া লেখো, তখন কিন্তু তোমাকে এরকমভাবে লিখতে হবে। তাহলে তোমাদের মনে রাখতে হবে কিভাবে, যে শুধু হাইড্রোজেনটা 1 ভাগ আছে, আর জলীয় বাষ্প যদি লেখো তাহলে সেটা 1 ভাগ আছে, বাদ বাকি দুটো কি আছে, 2 ভাগ আছে। কেমন, হাইড্রোজেনটা 1 ভাগ, সেটা মাথায় রাখবে, তাহলে ভুল হবে না। 4.4-এর অথবা বিভিন্ন ধরনের আমাদের বলেছে এখানে প্রদত্ত বৈশিষ্ট্যগুলি কী ধরনের অভিযোজন, কী ধরনের অভিযোজন ঘটেছে, কি হয়েছে সেটা তোমাদের লিখতে হবে না। প্রথম অপশানে বলেছে ক্যাকটাসের পাতা কাঁটায় রূপান্তর, তোমাকে বলেই দিয়েছে কাঁটা রূপান্তর হয়েছে, এটা কী ধরনের অভিযোজন সেটা জিজ্ঞাসা করেছে। সেটা হচ্ছে অঙ্গ সংস্থানগত অভিযোজন। 2 নম্বর সুন্দরী শ্বাসমূল, তোমরা জানো যে কর্দমাক্ত লবণাক্ত মাটিতে জন্মায়, তার জন্য তাদের কিছু শাখা প্রশাখা মূল মাটির উপর উঠে আসে। এটা কী ধরনের অভিযোজন? শারীরবৃত্তীয় অভিযোজন। কী হয় কেন হয় সেটা জিজ্ঞাসা করেনি, কী ধরনের অভিযোজন সেটা জিজ্ঞাসা করেছে, সেটার অ্যান্সার লিখবে। শিম্পাঞ্জির আচরণ, এটা আচরণগত অভিযোজন। মৌমাছির ওয়াগল নৃত্য সম্পর্কে যা জানো লেখো, এটা অলরেডি একবার আমি পেয়েছিলাম অন্য কোনো সেটে, এখানেও তোমাদের দেখানো হয়েছে। 4.5-এ যাব, বলছে যে এই যে জিনিসগুলো দেওয়া হয়েছে গ্রিন হাউস, এসপিএম সাসপেন্ডেড পার্টিকুলেট ম্যাটার, আর অ্যাসিড বৃষ্টি, এগুলোর ক্ষতিকারক প্রভাব। গ্রিন হাউসের প্রভাব ফিজিক্যাল সায়েন্সেও পড়েছো। গ্রিন হাউসের ফলে বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং হয়, ওজন গহ্বর বা ওজন হোল সৃষ্টি হয়, অ্যাসিড বৃষ্টি হয়, বায়ু দূষণ ঘটে, আরও অনেক কিছু লেখা যায়। এসপিএম এর ক্ষেত্রে ব্রঙ্কাইটিস, অ্যাজমা, ফুসফুসের ক্যান্সার রোগ হয়। অম্লবৃষ্টি, এটাতে মাটির পিএইচ ব্যালেন্স নষ্ট হয়, অরণ্য গাছপালার ক্ষতি হয়, বৃহৎ অট্টালিকা, ঐতিহাসিক স্মৃতিসৌধ যেগুলো রয়েছে, মার্বেল নির্মিত কোনো স্থাপত্য, আচ্ছা স্থাপত্যের হবে, এটা স্থাপত্যের ক্ষতি হয়। বাকি যে প্রশ্নগুলো ছিল সেগুলো দেখো আমি পেজ নাম্বার লিখে দিয়েছি, সেখানে অলরেডি হয়ে গেছে আগের সেটগুলোতে, আর নতুন করে বলছি না। আর এখানে আরও একটা প্রশ্ন ছিল নিচের দিকে, যে পরিবেশে কোনো মৌলিক উপাদানের কখনো ঘাটতি দেখা যায় না, উপযুক্ত যুক্তিসহ লেখো। মানে 4.5-এর অথবার শেষ প্রশ্ন। সেখানে এই যে অনবরত কি হচ্ছে, জীব পরিবেশ থেকে অনবরত বিভিন্ন প্রকার মৌলিক উৎপাদন গ্রহণ করছে, তাই না? অথচ আমরা দেখছি যে পরিবেশে তাহলে উপাদানগুলো তো কমে যাওয়ার কথা, যেহেতু সমস্ত জীব যদি এরকমভাবে গ্রহণ করে উপাদানগুলো, তাহলে পরিবেশে সেই উপাদানগুলো নাইট্রোজেন হতে পারে বা অন্য কোনো উপাদান, সেগুলো কমে যাওয়ার কথা। কিন্তু কেন কমছে না? তার কারণ জীব পরিবেশের কোনো মৌলিক উপাদান স্থায়ীভাবে অপসারিত করে না। এছাড়া উপাদানগুলি অনির্দিষ্ট কাল ধরে আবদ্ধ করেও রাখে না, মৃত্যুর পরে সেগুলো আবার পরিবেশে ফিরে যায়, রেচনের মাধ্যমে, মৃত্যুর মাধ্যমে কিন্তু আবার ফিরে যায়, তার জন্য ব্যালেন্সটা বজায় থাকে। নেক্সট 4.6, সন্ধ্যাল্যান্ডকে কেন জীববৈচিত্র্যের হটস্পট বলা হয়? তার কারণ এখানে কি কি পাওয়া যায় সেগুলো তোমাদের লিখতে হবে, এখানে লিখে দিয়েছি। র্যাফলেসিয়া, পৃথিবীর সবথেকে বড় ফুল, সেটা পাওয়া যায়।
বিভিন্ন প্রজাতির বৃক্ষ, গুল্ম, রোহিণী জাতীয় গাছ সেখানে পাওয়া যায়। কেমন 60% এন্ডেমিক প্রজাতি, 10,000 মতো প্রজাতির মাছ, 770টি প্রজাতির পাখি পাওয়া যায়। কেমন উভচর এবং সরীসৃপ পাওয়া যায়। এই সমস্ত কারণের জন্যই কিন্তু একে মানে জীববৈচিত্র্য হটস্পট বলা হয়। মিষ্টি জলের উৎসগুলো কী কী কারণে দূষিত হয়? এর জল দূষণের কারণ তোমরা এমনিই পারবে। এরপরে 4.6-এর অথবা 4.6-এর অথবাতে আমরা যাব। শেষ প্রশ্ন চলে এসেছি আমরা। একশৃঙ্গ গন্ডার, মৌরলা, মেরু ভালুক এগুলোর বিপন্নতার কারণ। একশৃঙ্গ গন্ডারে আসি প্রথমে। একশৃঙ্গ গন্ডারের শিং, চামড়া এগুলো প্রচুর মূল্যবান। এগুলো যদি বাইরে রপ্তানি করা হয় তাহলে সেখানে প্রচুর অর্থ লাভ করা যায়। এই কারণেই চোরা শিকারীরা কী করে, এগুলোকে হত্যা করে বা শিকার করে। কেমন, তার জন্য কিন্তু গন্ডারের সংখ্যাটা কমে যাচ্ছে। যারা যারা ক্লাসগুলো দেখছো অবশ্যই ক্লাসগুলোতে লাইক দেবে। তোমাদের ফ্রেন্ড সার্কেলের সঙ্গে বা ফ্রেন্ড সার্কেলের মধ্যে প্রচুর পরিমাণে তোমরা শেয়ার করবে। তার কারণ তোমাদের জন্য দেখো পুরো সেট আমি কমপ্লিট করছি, সমস্ত বিভাগের আনসার প্রোভাইড করছি। সেক্ষেত্রে অনেকটা সময় লেগে যায় এরকমভাবে পিডিএফ তৈরি করা বা কোশ্চেন আনসারগুলো তোমাদের জন্য রেডি করা, সেখানে কিন্তু যথেষ্ট সময় লাগে। তাই তোমাদের জন্য প্রচেষ্টা করে যাচ্ছি যাতে করে তোমাদের সবার প্রিপারেশনটা ঠিকমতো এগিয়ে যায়। যারা যেরকম সারা বছর পড়াশোনা করেছো শেষ সময়টাতেও যাতে করে তোমরা রিভিশন দিতে পারো। যদি তোমাদের একটু হেল্প করতে পারি তার জন্যই কিন্তু তোমাদের সমস্ত সেটের আনসারগুলো প্রোভাইড করার চেষ্টা করছি। তাই এই প্রচেষ্টাটা যদি ভালো লেগে থাকে, যেরকমভাবে আমি প্রচেষ্টা করে যাচ্ছি, সাপোর্ট করার জন্য অবশ্যই চ্যানেলটিতে যারা যারা নতুন এসেছো সাবস্ক্রাইব করে নিও, ক্লাসগুলোতে লাইক দেবে এবং ফ্রেন্ড সার্কেলের মধ্যে অবশ্যই ক্লাসগুলো শেয়ার করবে। এরপরে বলছে মৌরলা। মৌরলা তোমরা জানো যে বাইরে থেকে আফ্রিকা থেকে তেলাপিয়া মাছ আনছে বা বড় বড় বিশাল মাগুর নিয়ে আসা হচ্ছে। তারা কি করছে, তাদেরকে যখন আমাদের দেশীয় জলজ পরিবেশে রাখা হচ্ছে, পুকুরে বা বিভিন্ন জায়গায় ফেলা হচ্ছে, তখন সেই বড় মাছগুলো মৌরলা বা ছোটো মাছকে খেয়ে নিচ্ছে। তার জন্য ছোটো মাছগুলো বা মৌরলার পরিমাণটা কী হচ্ছে, কমে যাচ্ছে বা অস্তিত্ব বিপন্ন। মেরু ভালুক তোমরা জানো বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং, মেরু অঞ্চলে বরফ গলে যাওয়া, তাদের বাসস্থান হারিয়ে যাওয়া, অনেক কিছু লেখা যায়, আমি সংক্ষেপে এখানে লিখেছি। আর ইনসিটু সংরক্ষণ কী কী উপায়ে করা যায় জানো, এগুলো সংরক্ষিত বন, বায়োস্ফিয়ার রিজার্ভ আছে, অভয়ারণ্য আছে, বোটানিক্যাল গার্ডেন, জাতীয় উদ্যান আছে। কেমন জাতীয় উদ্যান এইগুলোতে কি করা হয়, ইনসিটু সংরক্ষণ করা হয়। তাহলে আজকে আমরা লাইফ সায়েন্সের আরও একটা সেট কমপ্লিট করে নিলাম। এরপরে তোমাদের নেক্সট যে সেটগুলো আছে ফিজিক্যাল সায়েন্স বা লাইফ সায়েন্সের যে কোনো একটা সেট নিয়ে আমরা নেক্সট ক্লাস প্রোভাইড করব। তাহলে আজকের ক্লাসে এতটাই। তোমরা সবাই ভালো থেকো। অল দ্য ভেরি বেস্ট।